আর বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ হলো, হেভি ওয়েট প্রার্থী তালিকা প্রকাশ হলো। 111 জনের প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি, এবং সেই তালিকায় নাম রয়েছে যাদের, সেই তালিকায় উল্লেখযোগ্য নাম: রিতেশ তিওয়ারি, অর্জুন সিং, পাপিয়া অধিকারী, রেখা পাত্র, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, তরুণ জ্যোতি তিওয়ারি। কাশীপুর বেলগাছিয়া থেকে লড়ছেন রিতেশ তিওয়ারি, অর্জুন সিং, তাপস রায়, রূপা গঙ্গোপাধ্যায়। তারা কি বলছেন দেখুন। তৃণমূল পার্টিটাই চলছে গুন্ডা আর পুলিশের ভরসা। নওয়াপাড়া মানুষ এইসব ধরনের লোককে পছন্দ করে না। 200% কনফিডেন্স ও লড়াইতে যে নেই, ও লড়াইতে মানে থাকার যোগ্যও নেই। কোনো লড়াই কঠিনও নয়, সহজও নয়। লড়াই এটা 14th ইলেকশন হবে আমার। সুতরাং মানুষের কাছে যাব সরকারের ব্যর্থতাকে নিয়ে, শাসক দলের অপদার্থতাকে নিয়ে, এবং পশ্চিমবাংলায় 15 বছরে যা যা ঘটার কথা নয় ঘটেছে, যেটা পশ্চিমবাংলার মানুষ আশা করেনি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে, যার জন্যই তো ছেড়ে চলে আসা। সুতরাং সেই কথাগুলোই প্রচারে রাখবো। সোনারপুরে মানুষ আমাকে আন্দোলনেও দেখেছে। সোনারপুরে মানুষ, সোনারপুর মানে উত্তর দক্ষিণ বারুইপুর সব জায়গায় আমাকে মানুষ আন্দোলনে দেখেছে। আমাদের ভারতীয় জনতা পার্টির সব প্রোগ্রামে দেখেছে। কার্যকর্তারা আমাকে বহু বছর ধরে খুব ভালোবাসে এবং খুব ডাকে, চেনে। সবাই খুব খুশি। আমার ধারণা আজকে যা পরিস্থিতি, তাতে মানুষ শুধু ভারতীয় জনতা পার্টিকেই চাইছে। আর বিজেপি নিশীথ প্রামাণিককেও ক্যান্ডিডেট করেছে, কিন্তু পুরুলিয়া থেকে বিশ্বজিৎ মাহাতোকে প্রার্থী করেছে অজিত মাহাতো, যিনি কুর্মী আন্দোলনের সঙ্গে জড়িত, তার ছেলেকে। কিন্তু সরাসরি নয়, প্রতীক দেয়নি। কেন সরাসরি নয়? সরাসরি চলে যাব প্রথমে ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, কেন সরাসরি নয় এবং বিজেপি বিশ্বজিৎ মাহাতোকে তাও প্রার্থী করলো? দেখো অন্দা, এ ব্যাপারে একেবারেই স্পষ্ট নয়। তার একদিকে যখন বিশ্বজিৎ মাহাতো দাবি করছে যে তিনি পদ্ম সিম্বল নিয়ে লড়বে, কিন্তু বিজেপি দলের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, বিজেপি সমর্থিত প্রার্থী। এবং এই একেবারেই জয়পুর বিধানসভা কেন্দ্রের যে প্রার্থী তালিকায় যে নাম রয়েছে বিশ্বজিৎ মাহাতো, সে আদিবাসী কুর্মী সমাজের অন্যতম মুখ, এবং যেটা রাজনৈতিক মহল মনে করছে কুর্মী ভোটের মন পেতেই একেবারেই বিজেপির মাস্টার স্ট্রোক। এবং একেবারেই আদিবাসী কুর্মী সমাজের আন্দোলনের মুখ্য উপদেষ্টা অজিত মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতো, সেও আন্দোলনের সাথে যুক্ত। এবং এই বিশ্বজিৎ মাহাতোকে প্রার্থী করার বিষয়ে যে বিজেপির একটা লক্ষ্য আছে বলে মনে করছে রাজনৈতিক মহল। দেখা যাক এই পদক্ষেপ থেকে ফায়দা তুলতে পারে কিনা বিজেপি। বিশ্বজিৎ মাহাতো কি বলছেন দেখুন। আমি মানুষের জন্য কাজ করতে চাই, আমাকে সুযোগ করে দিয়েছে, ওই জন্য বিজেপি পার্টিকে অশেষ ধন্যবাদ। স্বপ্ন রয়েছে এই যে বালির দাম থেকে শুরু করে স্কুলে শিক্ষক নেই, প্রত্যেকটা যে বঞ্চনা, এখানে যে পুরুলিয়াকে এখনো পিছিয়ে রাখা হয়েছে, প্রত্যেকটার আমি আওয়াজ তুলব। জয়পুর বিধানসভায় আজ পর্যন্ত যেটা হয়নি, আমি সেই রেকর্ড ভোটে জিতবো। পাহাড়ে কি করলো বিজেপি? পাহাড়ে প্রার্থী বদল করলো বিজেপি। শুধু তাই নয়, উল্লেখযোগ্য হচ্ছে জিএনএলএফ-কে প্রার্থী দিল না। নীরজ জিম্বা, যিনি দুবারের বিধায়ক, তাকে টিকিট দিল না বিজেপি। আর অন্যদিকে গোর্খা জনমুক্তি মোর্চাকে টিকিট দিল। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, আদৌ কি এবার জিএনএলএফ থাকবে বিজেপির সঙ্গে? দেখো, এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। আমরা কিছুক্ষণ আগে নীরজ জিম্বা, দুবারের দার্জিলিংয়ের বিধায়ক, এবং 2019 সালে প্রথম উপনির্বাচন এবং 2021 সালে তিনি জয়ী হন, এবং তাকে কিন্তু টিকিট দেওয়া হয়নি। তিনি কিন্তু তার ঘনিষ্ঠ মহলে আশা প্রকাশ করেছেন যে হ্যাট্রিক করবে আমরা দার্জিলিং আসন থেকে। তার সেই হ্যাট্রিক করার যে স্বপ্ন, তা কিন্তু বিফল হয়ে গেল। অর্থাৎ তাকে টিকিট দেওয়া হলো না। একটা আক্ষেপের সুর কিন্তু শোনা গেল তার গলাতে। এবং আগামীকালই কিন্তু জরুরি বৈঠক তলব করেছে জিএনএলএফ, তাদের কেন্দ্রীয় কমিটি বৈঠক করে আগামী দিনে বিজেপির সঙ্গে তাদের জোট থাকবে কি থাকবে না। কারণ এনডিএর শরিক হিসেবে জিএনএলএফ কিন্তু বহু পুরনো দল, তবুও তাদের পাহাড়ের 3টি আসনের মধ্যে 1টি আসনে দেওয়া হলো না। গত 2টি ইলেকশনে তাদের দার্জিলিং আসনটি ছাড়া হয়েছিল, সেই দার্জিলিং আসনে এবার দেওয়া হলো বিমল গুরুং গোর্খা জনমুক্তি পার্টিকে। এবং সেখানে বিমল গুরুংয়ের ঘনিষ্ঠ নমন রায়কে প্রার্থী করা হচ্ছে। অন্যদিকে কালিম্পংয়ে প্রাক্তন ভারতীয় হকি দলের অধিনায়ক কাম গোলকিপার ভরত ছেত্রীকে জিএনএলএফ দীর্ঘদিনের জোট সঙ্গী, তারা বিজেপির সঙ্গে থাকে কিনা। আগামীকাল বৈঠক ডেকেছেন জিএনএলএফ এর নেতৃত্ব, সেখানেই সিদ্ধান্ত।
26-এ টার্গেট বাংলা। নরেন্দ্র মোদী 14টি কর্মসূচি করবেন আগামী এক মাসের মধ্যে। 14টি কর্মসূচি নরেন্দ্র মোদীর। অমিত শাহ আসছেন। অমিত শাহ পাহাড় থেকে একেবারে সমুদ্র পর্যন্ত, সাগর পর্যন্ত জনসভা করবেন, রোড শো করবেন। নরেন্দ্র মোদীও রোড শো করবেন। 8টি রোড শো সভা করবেন অমিত শাহ। ভোট প্রচারে 7টি জনসভা নিতিন নবীনের, 6টি সভা করবেন জেপি নাড্ডা। 30 বছর পর ফের বহরমপুরের বিধায়ক হিসেবে প্রার্থী হিসেবে কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী ফের বিধানসভায় ফেরার জন্য আবার বিজেপির প্রার্থী সুব্রত মৈত্রর সঙ্গে লড়াই করবেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর চৌধুরী বহরমপুর থেকেই লড়বেন এরকমটা নিজেই জানালেন। তিনি বললেন পার্টি সিদ্ধান্ত নিয়েছে, পার্টি তার ইচ্ছে, সেই ইচ্ছে তিনি পূরণ করবেন। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, তাই আমাকে দাঁড়াতে হবে, কিন্তু পার্টির আমি সৈনিক একটা কি করবো। আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে বহরমপুরের বিধায়ক প্লাস না ব্যাপারটা, আমি তো বাইরের কেউ ছিলাম না, বহরমপুরেরই এমপি ছিলাম। সেই বহরমপুরের এমপির মধ্যে বহরমপুরটাও তো ছিল আমার সঙ্গে। হ্যাঁ, অস্বস্তি তো একটা লাগবে। এতদিন একটা এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে হয়তো হতে পারে, কারণ আমার পার্টি সেরকম চাইছে। ফলে আমি পার্টি না, পার্টি যেখানে বলবে সেখানে আমাকে যেতে হবে। যদি সাধারণ মানুষ আমাকে চাই, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করবো, কারণ এটা এত বড় স্বীকৃতি হয় না যে মানুষ চাইছে তাই কেউ দাঁড়াচ্ছে। এটা একটা, আমি মনে করি একটা রাজনৈতিক জীবনে এটা আমার কাছে একটা নোবেল পুরস্কার পাওয়ার মতন ব্যাপার।